শুরু করি আর দেরি না করি। স্যার, হ্যাঁ, বলেন। আমি 8086 সিমুলেটর আমার ল্যাপটপে ইনস্টল করছি, কিন্তু ওইটা তো রান হয় না, এটা ইরর দেখায়। আমি যদি কোডিং করে রান করি তাহলে ইরর আসে। কারণ মানে ওটা কি কি টাইপের লাইসেন্স? এরর? কি টাইপের এরর বলে? এটা মা- আসে মাঝে মাঝে। হ্যাঁ, বলেন। কি যেন একটা লেখা আসে যে ফ্লোটেড, এরকমের প্রোগ্রাম ফ্লোটেড। অল্টেড? হ্যাঁ, ফ্লোটেড এর মতো, হ্যাঁ। তাহলে তো আপনার এরর না, তো প্রোগ্রাম আপনি যেটা লিখছেন সেটাই আসলে করে দেন টার্মিনেট হয়ে গেছে, মানে স্টপ হয়ে গেছে। আপনি আমাকে দেখায়েন একদিন, যদি ঠিক করতে না পারেন দেখায়েন ফিজিক্যালি, ঠিক আছে? ঠিক আছে। ক্লাসে দেখায়েন, আমি বলে দিব না। হুম। আচ্ছা। আচ্ছা, ওকে। তো দেখেন, আমরা হচ্ছে আগের ক্লাসে এই পর্যন্ত হচ্ছে পড়াশোনাগুলো করেছিলাম। তো আজকে হচ্ছে আমরা এখান থেকে দেখব। তো দেখেন, এখানে আমরা কি বলছিলাম, যে সাপোজ ধরেন এখানে আমরা কি দেখতেছি, দেখতে পাচ্ছি যে, আমি এটা হচ্ছে একটু কালার চেঞ্জ করি। ওকে। হ্যাঁ। তো এখানে দেখেন, আমরা কি দেখতে পাচ্ছি, যে মুভ এক্স, এখানে কি লেখা, মুভ এক্স কমা এ বি সি ডি। ঠিক আছে, কি লেখা, মুভ এক্স কমা এ বি সি ডি। এখন দেখেন আপনার এ- এই যে এ বি সি ডি, এখানে আমার এই এ বি সি ডিটা দুইটা ইনভার্টেড কমার সাথে যুক্ত হয়ে আছে, তাই না? একটা ধরেন আমি লিখলাম মুভ এ এক্স কমা, ধরেন একটা নাম্বার লিখলাম, ঠিক আছে? ধরেন যে কি লিখবো, 1A। এটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার, যেখানে আমি কোনো কিছু, মানে এখানে কিন্তু আমি ইনভার্টেড কমা দেই নাই। আরেকটা যদি আমি লিখি মুভ এক্স কমা, ইনভার্টেড কমার মধ্যে 1A, এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি বলতে পারবেন? এটার মানে হচ্ছে, আপনার এখানে দেখেন, এই যে এটার মধ্যে কি কোনো ইনভার্টেড কমা আছে? এটার মধ্যে ইনভার্টেড কমা কিন্তু দেওয়া নাই। তার মানে সেইখানে সেটাকে ট্রিট করবে নাম্বার হিসাবে। আর এখানে যেহেতু এইচ লেখা আছে, এই কারণে এই নাম্বারটা কি হবে, হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল নাম্বার, ঠিক আছে? তো এটা কি এখন স্যার একে অটোমেটিক 10 হিসেবে 10 হিসেবে কাউন্ট করবে? এটা তো 10 না, এটা 1A। মানে বাইনারিতে হিসাব করলে আপনার এটা কত হয়, 0001। আর এ হচ্ছে এত, ঠিক আছে? তাহলে এটাকে যদি আপনি হেক্সার দিয়ে কনভার্ট করেন, তাহলে কিভাবে কনভার্ট করবেন, ওয়ান আছে কোথায়, ওয়ানতম লোকেশন, এটা 2 টু দি পাওয়ার 1 প্লাস আর ওয়ান আছে কত, 0123, 2 টু দি পাওয়ার 3। আরেকটা ওয়ান আছে 2 টু দি পাওয়ার, এখানে হচ্ছে ফোরতম লোকেশনে, তাহলে 2 টু দি পাওয়ার 4। তাহলে আলটিমেটলি হিসাব করেন কত আসে, 2 প্লাস আর হচ্ছে 8 প্লাস আর 2 টু দি পাওয়ার কত, 16, 4 16। তাহলে আপনার হচ্ছে 8 আর 2 10, আর এটা কত, 26। তার মানে এই নাম্বারটা ডেসিমালে কত, 26। কথা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন আপনি দেখেন, এখানে আমি এখানে আমি ইনভার্টেড কমা দিচ্ছি, এর মানে কি, এর মানে হচ্ছে সে যখনই আপনার ইনভার্টেড কমার মধ্যে ফেলে দিব, তখন সে বুঝে নেয় যে এইটা হচ্ছে কি আমার, এটা কিন্তু আর নাম্বার না। তখন সে কিন্তু আর এটাকে নাম্বার হিসেবে ট্রিট করে না, তখন এটাকে কি হিসেবে ট্রিট করে, ক্যারেক্টার। ক্যারেক্টার কোনগুলো, ওই যে আপনারা অ্যালফাবেট দেখছেন না, A B C D এগুলা। হুম। এইভাবে করে করে আপনার জেড পর্যন্ত যে আছে, এগুলাই কিন্তু হচ্ছে আপনার ক্যারেক্টার, ঠিক আছে? এখন আপনি সাপোজ লিখলেন মুভ এ এক্স কমা এ, এটা কিন্তু একটা ক্যারেক্টার, যেটা এসেছে আপনার এই যে অ্যালফাবেট এ থেকে, এবং এটা ক্যাপিটাল। তা আপনি, তাহলে এটা যদি আপনি লিখেন, তাহলে কি আপনি ওই এক্স রেজিস্টার যেটা,
এক্স রেজিস্টারে কি আপনি এ দেখতে পারবেন? এরকম কিছু দেখতে পারবেন? এটা তো আমার নাম্বার না, আগেই বলছি। এটা কি ক্যারেক্টার, অ্যালফাবেট। তো নাম্বার হইলে তো আপনার এখানে ইনভার্টেড কমা দেওয়া লাগতো না। আর এটা এখন ইনভার্টেড কমা দেওয়ার ফলে এটা নাম্বার না, সেটা ক্যারেক্টার হিসেবে ধরছে। তো এই যে এ, আপনি তো এক্স রেজিস্টারে তো তাহলে আপনি সে তো নাম্বার দেখাইতে পারবে, কিন্তু এটা তো একটা ক্যারেক্টার হিসেবে আমি এন্ট্রি দিচ্ছি। তাহলে কি সে এটা দেখাবে, এ দেখাবে? না স্যার। অবশ্যই এ দেখাবে না। তাহলে সে কি করবে? এই এ এর, এর যে ইকুইভ্যালেন্ট, কি বলছিলাম, এই এর যে আপনার ইকুইভ্যালেন্ট আস্কি কোড আছে না, হুম, সে আস্কি কোডটা দেখাবে। তাহলে এই এর আস্কি কোড কত? 41 হেক্সাডেসিমাল নাম্বার। তাহলে তখন আপনি এক্স এর মধ্যে এই 41 মানে তখন আপনি এ দেখতে পারবেন না। তখন এক্স যেহেতু 16 বিটের, আর এই 41 হচ্ছে আপনার কয় বিট? 8 বিট। তাহলে সে আপনার এটা দেখাবে 0041, এই হেক্সাডেসিমাল নাম্বারটা দেখাবে। কথা বোঝা গেছে? আর আপনি যদি সেম নাম্বারটা আপনি যদি এইভাবে লিখতেন, মুভ এল কমা ইনভার্টেড কমার মধ্যে এ, তাইলে আপনি সে হচ্ছে কি এই এল রেজিস্টারের মধ্যে, যেহেতু এটা 8 বিটের, তাহলে এই যে 41, এই হেক্সাডেসিমাল নাম্বারটা দেখতে পারতেন। কথা বোঝা গেছে? হুম। জি স্যার। আর যদি আপনি ধরেন এখানে আপনি লিখলেন কত, যে মুভ এ এল কমা, এটাকে যদি আপনি নাম্বার হিসাবে ট্রিট করাইতে চান, তাহলে অবশ্যই এটা হচ্ছে এ লিখে তার আগে একটা জিরো দিতে হবে, কারণ শুরু হয়ে গেছে আমার অ্যালফাবেট দিয়ে, এবং একটা এইচ দিলেন। তাহলে সে কি বুঝবে জানেন? এল এর মধ্যে সে এই হেক্সাডেসিমাল এ যেটা, সেটা স্টোর করে রাখবে, যেটার ইকুইভ্যালেন্ট আমার ডেসিমাল নাম্বার কত? 10। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু নেক্সট ইয়াতে চলে আসি। ওকে, এখন দেখেন, তাহলে এখানে আমরা ইনকারেক্টটা দেখি, তাহলে আপনি কারেক্ট কারেক্ট কোনটা সেটা বুঝে যাবেন। তো এখানে মুভ এক্স কমা এ বি, এই যে ইনকারেক্টের যে প্রথমটা, মুভ এক্স কমা এ বি সি ডি লিখেছে, এটা ইনকারেক্ট কেন? এখানে কি আমার ইনভার্টেড কমা আছে? না স্যার। ইনভার্টেড কমা নাই, তার মানে এই যে এটা আমাকে কি হিসাবে সে ট্রিট করবে? নাম্বার হিসাবে ট্রিট করবে, তাই না? জি স্যার। তাহলে সেটাকে নাম্বার হিসাবে ট্রিট করবে। তাহলে আপনি দেখেন এখানে দেওয়া আছে ডি, তার মানে আমার এখানে এই যে নাম্বারটা দেওয়া থাকবে সেটা হচ্ছে কি হেক্সাডেসিমাল, তাহলে সে বুঝবে এই এ বি সি যেটা, সেটাকে সে হেক্সাডেসিমাল সে বুঝবে। তাহলে আমি যদি এই এ বি সিটাকে আমার এটা এই সরি ডেসিমাল বুঝবে, কারণ ডি মানে ডেসিমাল। তাহলে সে বুঝবে এ বি সি যে নাম্বারটা দেওয়া আছে সেটা হচ্ছে কি ডেসিমাল নাম্বার বুঝবে। এখন এ বি সি কি আমার ডেসিমাল নাম্বার? ডেসিমাল নাম্বারের বেস কত? 0 থেকে শুরু করে আপনার 9 পর্যন্ত না? জি স্যার, আর এটা হেক্সা। হ্যাঁ, তাহলে কি এবিসি এটা কি এটা কি আমার ডেসিমাল নাম্বার হতে পারে? না স্যার। তাইলে এখানে যে ডি যদি আমি বলি, ডিটা যদি, তাহলে এটা কিন্তু আমার ডেসিমাল নাম্বার না, যার ফলে সেটা ইনকারেক্ট দেখাবে। অন্যভাবেও আপনি এটাকে বুঝাইতে পারেন, কিরকম ভাবে আরেকটা দেখাই। সেটা হচ্ছে কি, ধরেন এবিসিডি, তো এবিসিডি এটা কিন্তু আমার হেক্সাডেসিমাল নাম্বার হইতে পারে, কিন্তু হেক্সাডেসিমাল নাম্বার হওয়ার জন্য তো আমার এখানে এইচ দিয়ে ইন্ডিকেট করে দেওয়া লাগতো, তাই না? এইচ দিয়ে ইন্ডিকেট করে দেওয়া লাগতো না? আর সামনে একটা জিরো থাকা লাগতো, কারণ যেহেতু আমার অ্যালফাবেট দিয়ে শুরু হয়েছে, যেহেতু এটাও আমার হয়নি, তার মানে হচ্ছে কি এটা ইনকারেক্ট। সেকেন্ড ইনস্ট্রাকশনটা দেখেন, এখানে আমার এটা ইনকারেক্ট কেন? কারণ এখানে আমার এইচ দেওয়া আছে, তার মানে সে বোঝাচ্ছে এ বি সি ডিটা কি আমার হেক্সাডেসিমাল নাম্বার। কিন্তু যেহেতু আমার হেক্সাডেসিমাল নাম্বারটা, দ্যাট মিনস নাম্বারের যে শুরুতে সেটা কি দেওয়া আছে এ, দ্যাট মিনস কি অ্যালফাবেট শুরু, অ্যালফাবেট দেওয়া আছে। তো কোন একটা নাম্বার যদি অ্যালফাবেট দিয়ে শুরু হয় তার আগে একটা জিরো বসাইতে হয়। তো যেহেতু জিরো দেওয়া নাই, তার মানে এটা কি ইনকারেক্ট। কথা ক্লিয়ার? বুঝা গেছে? স্যার এখানে শুধু জিরোই বা ওয়ান, অন্য কিছু দিলে হবে? শুধু না, জিরো দেওয়া লাগবে? শুধু জিরো দিতে হবে। জি স্যার।
এখন দেখেন, যখন আপনি, আবারও বলছি, যখন আপনি হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন, কি বললাম, যখন আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন তখন কিভাবে কাজগুলো করবেন, মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছেন বা ভেরিয়েবল ডিক্লেয়ার। তো যদি আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করেন তাহলে আপনি অ্যাকচুয়ালি কিভাবে ডিক্লেয়ার করবেন? তো ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য ফার্স্টে আপনার যে নিয়মটা মেনটেন করতে হবে, প্রথমে আপনার নাম লিখতে হবে, মানে একটা নাম দিতে হবে। নাম দেওয়ার পরে একটা সাইজ লিখতে হয়, আর হচ্ছে আপনার তারপরে ভ্যালু লিখতে হয়। এটাই হচ্ছে আপনার ভেরিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম। ফার্স্টে নাম, দেন হচ্ছে সাইজ, দেন হচ্ছে ভ্যালু। ঠিক আছে, তো আপনি ধরেন আপনি ধরেন এক্স এর মধ্যে 15 রাখতে চাচ্ছেন। ঠিক আছে, এক্স এর মধ্যে 15 রাখতে চাচ্ছেন। এখন এটা হচ্ছে ডেসিমাল নাম্বার, তাহলে আপনি নাম দিবেন হচ্ছে এক্স, এরপরে ভ্যালুর মধ্যে লিখবেন হচ্ছে 15। এখন সাইজ কত লিখবেন? 15, যেটা দেখেন 15 যদি আমি বাইনারিতে লিখি তাহলে আমার কি লেখা লাগবে? তাহলে হচ্ছে 15তে যদি লিখি তাহলে এরকম আসে না 15 বাইনারিতে? হুম। জি স্যার। তাহলে এই পনেরো লিখতে গেলে আমার কয়টা বিটের প্রয়োজন পড়ছে বলেন তো? 1 2 3 4, তার মানে 4টা বিটে আমার ন্যূনতম 4টা বিট লাগে 15 লিখতে গেলে, তাই না? মানে 4টা বিট কিন্তু আমার লাগবে যদি আমি 15 লিখতে চাই। এখন সাইজটা কত লিখবো সেটা হলো ব্যাপার। তার আগে আপনি এই যে টেবিলটার দিকে একটু খেয়াল করেন। প্রথমে দেওয়া আছে হচ্ছে বাইট। এই বাইট যদি বুঝাইতে চান তাহলে আপনার লিখতে হবে ডিবি, এবং এটার জন্য সে কত বুঝায়, 1 বাইট সমান সমান 8 বিট, তার মানে 8 বিট বোঝাচ্ছে। ওয়ার্ডকে বোঝানোর জন্য আপনার লিখতে হয় ডিডাব্লিউ, এবং 1 ওয়ার্ড হচ্ছে আপনার 16 বিট। ডাবল ওয়ার্ড মানে হচ্ছে কি 2টা ওয়ার্ড, যেহেতু 1 বিট এবং এটাকে লেখার জন্য ডিডি লিখতে হয়। যেহেতু 1 ওয়ার্ড সমান সমান আমার 16 বিট, তাহলে 2 ওয়ার্ড, দ্যাট মিনস ডাবল ওয়ার্ড কত হবে, 16 ইন্টু 2, তার মানে 32। কোয়াড ওয়ার্ড, এটাকে লেখার জন্য ডিকিউ লিখতে হয়। কোয়াড ওয়ার্ড মানে হচ্ছে 4টা ওয়ার্ড। 1 ওয়ার্ড যেহেতু আপনার 16 বিট, তার মানে 4 ওয়ার্ড কত, 4 ইন্টু 16, দ্যাট মিনস 64 বিট। আর 10 বাইটস, এটা লেখার জন্য আপনার ডিটি লিখতে হয়, এবং 10 বাইটস মানে হচ্ছে 80 বিট। এখন আপনার 15 লিখতে গেলে ন্যূনতম 4টা বিট লাগে, কিন্তু 4 বিট হিসাব মানে 4 বিট ডিফাইন করার জন্য কি আপনার কোনো সাইজ আছে? সাইজ নাই। তাহলে সবচেয়ে কম সাইজ কোনটা? ডিবি, তাই না? সবচেয়ে কম সাইজ হচ্ছে আপনার ডিবি, তার মানে এখানে আপনি 8 বিট, তার মানে 15 লিখতে যদি আমার ন্যূনতম 4টা বিট লাগে, তাহলে আমার 8 বিটে তো অলরেডি সাইজ যদি আমি দিই, এই 15 তো লেখাই যাবে, সমস্যা হবে না। তার মানে আমি এখানে লিখবো কত, ডি বি। কথা ক্লিয়ার? তার মানে সে কি করবে, এক্স একটা ভেরিয়েবলের নাম সে বুঝবে, যার মধ্যে সে 15 রেখে দিয়েছে, এবং এই ভেরিয়েবলের ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে আপনার কত, 8 বিটের। মানে আপনি যদি ভবিষ্যতে এই এক্স এর ভেরিয়েবলের মধ্যে অন্য কোনো নাম্বারও যদি রাখতে চান, এই 15 পরিবর্তে, তাহলে আপনি সর্বোচ্চ কত বিটের নাম্বার রাখতে পারবেন, 8 বিটের। এবং তাহলে ওই সর্বোচ্চ নাম্বারটা কত হইতে পারে, এফ 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 এফ, সরি এটা না, নাম্বার রাখতে পারবেন হচ্ছে এফ এফ, এই হেক্সাডেসিমাল নাম্বার। কথা বোঝা গেছে? এখন এফ এফ এইটাকে যদি আপনি ডেসিমালে রূপান্তর করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ডেসিমালে আপনি সর্বোচ্চ কত ভ্যালু রাখতে পারবেন। দেখেন এতটুকু বোঝা গেছে কিনা? এফ এফ, এই যে হেক্সাডেসিমাল, এটাকে যদি আপনি বাইনারিতে কনভার্ট করেন তাহলে কত আসে বলতে পারবেন? বাইনারি না, সরি, ডেসিমালে। ডেসিমালে আসবে হচ্ছে আপনার 255। তার মানে আমি 8 বিটের একটা নাম ভেরিয়েবলের মধ্যে সর্বোচ্চ 255 ডেসিমালের ভ্যালুটা রাখতে পারি। ক্লিয়ার? এর চেয়ে বেশি যদি রাখেন তখন আপনার মানে 8 বিটে হবে না, তখন আপনার আর বিট বাড়াইতে হবে। তো যখনই আপনার 8 বিটে বেশি চলে যাবে তখন আপনি কি করবেন, তখন আপনি এই যে 16 বিটের জন্য যে সাইজটা দেওয়া আছে ডিডাব্লিউ, এই ডিডাব্লিউটা ইউজ করবেন। আবার যদি 16 বিটেও না হয় তাহলে আপনি যে 32 বিটের জন্য ডিডি যেটা আছে সেটা ইউজ করবেন। দেন এইভাবে যেটা লাগবে সেটা ইউজ করবেন। কিন্তু আমাদের ল্যাবে এই ডিবি এবং ডিডাব্লিউ দিয়েই ম্যাক্সিমাম কাজ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা।
নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এখন আগে যেটা দেখালাম সেটা হচ্ছে ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়। এখন আমি আপনাকে দেখাচ্ছি কনস্ট্যান্টটা কিভাবে ডিক্লেয়ার করতে হয়। তো কোনটা ভ্যারিয়েবল কোনটা কনস্ট্যান্ট, এটা কিন্তু আপনার ডিক্লারেশনের যে মেথড বা স্ট্রাকচার, সেই স্ট্রাকচার দেখে আপনাকে বুঝতে হবে। তো ভ্যারিয়েবল যখন ডিক্লেয়ার করেছিলাম তখন তার নিয়মটা কি ছিল? প্রথমে আপনাকে নাম লিখতে হয়, এরপরে সাইজ লিখতে হয়, এরপরে ভ্যালুটা লিখতে হয়, তাই না? তো আগের স্লাইড আমি হয়তো একটা মিস করে গেছি, দাঁড়ান একটু দেখাই দেই। এই যে এখানে এখানে দেখেন, এখানে দেওয়া আছে কি, একটা নাম দেওয়া আছে, এটা এটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, যার নাম হচ্ছে কি মাই বাইট। তার সাইজ বলা আছে, এখানে সাইজ কি দিয়ে প্রকাশ করা হয়েছে, ডিবি। আর এখানে 15 দেওয়া আছে। তার মানে আপনার মাই বাইট নামক একটা ভেরিয়েবলের মধ্যে 15 ভ্যালু স্টোর হয়ে আছে। আর এখানে আরেকটা নাম দিছে, এই নামটা আপনি যে কোনো ইচ্ছা দিতে পারেন, এই নামটা হচ্ছে আপনার নিজের ইচ্ছা মতো। তো এখানে কি দিচ্ছে, মাই ওয়ার্ড। তাহলে মাই ওয়ার্ড, এবং এটা সাইজ কত বলছে, ডিডাব্লিউ, মানে আপনি মাই ওয়ার্ডের মধ্যে 16 বিটের নাম্বার ম্যাক্সিমাম রাখতে পারবেন। আচ্ছা, এখানে একটা কোশ্চেন বোধক দেওয়া আছে, এর মানে কি? এর মানে হচ্ছে আপনি এই যেখানে যে ভ্যারিয়েবল নামটা খুলছেন মাই ওয়ার্ড দিয়ে, সেই মাই ওয়ার্ডের মধ্যে কোনো ভ্যালু অ্যাসাইন করেন নাই। যেহেতু আপনি কোনো ভ্যালু অ্যাসাইন করেন নাই, এর মানে আপনি যদি ইমুলেটরে যেখানে ভ্যারিয়েবল দেখা যায় সেখানে যদি আপনি চেক করেন, তখন দেখবেন মাই ওয়ার্ডের মধ্যে, যেহেতু আপনি কোনো ভ্যালু অ্যাসাইন করেন নাই, যার ফলে বাই ডিফল্ট এই মাই ওয়ার্ডের মধ্যে 16 বিটের একটা নাম্বার, এই হেক্সাডেসিমাল নাম্বারটা আপনার স্টোর করে রাখছে 0000H। কথা বুঝে গেছে? কথা কি ক্লিয়ার? জি স্যার, এটা কি স্যার বাই ডিফল্ট করা থাকবে? বাই ডিফল্ট, যেহেতু আপনি এখানে মান কোনো অ্যাসাইন করেন নাই, যেহেতু মান অ্যাসাইন না করেন তাহলে আপনি 00 দেখতে পারবেন, ঠিক আছে? যদি এখানে ডিডাব্লিউ না দিয়ে যদি আপনি এখানে ডিবি দিতেন, তাহলে আপনি দেখতে পারতেন 008 বিটের একটা নাম্বার, জিরো নাম্বার, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এরপরে দেওয়া আছে কি, দেখেন এখানে অনেকগুলো ভ্যালু আমি স্টোর করে রাখছি একটা নামের মধ্যে। এগুলো, এটাকে বলা হয় অ্যাকচুয়ালি স্ট্রিং। স্ট্রিং নিয়ে আমরা ফাইনালে আলোচনা করব, তো আলাদা একটা ডেডিকেটেড স্লাইড আছে। তো এখানে কি বলছে যে একটা নাম দেওয়া আছে কি, মাইয়ারে, মাইয়ারে নামে একটা নাম দেওয়া আছে, এবং এটা হচ্ছে আপনার 8 বিটের। তার মানে আপনি এখানে একাধিক ভ্যালু দিচ্ছেন, একাধিক ভ্যালু স্টোর করতে গেলে আপনাকে কমা দ্বারা পৃথক করতে হবে। এবং এই ডিবি মানে হচ্ছে প্রত্যেকটা ভ্যালু যেটা আপনি দিচ্ছেন, সেই প্রত্যেকটা ভ্যালুর সাইজ আপনার কত হবে, 8 বিট। এখানে আপনার একই নামে আপনি একাধিক নাম্বার স্টোর করে রাখতেছেন, যদিও আপনি একই ভেরিয়েবলের আন্ডারে রাখতেছেন, কিন্তু আপনার এই যে চার একটা ডিফারেন্ট লোকেশনে সেভ হবে, এইটাও আপনার একটা ডিফারেন্ট লোকেশনে সেভ হবে, এইটাও আমার একটা ডিফারেন্ট লোকেশনে সেভ হবে। যদিও আপনার ভেরিয়েবলের নাম একই, কিন্তু বিভিন্ন লোকেশনে আমার সেভ হবে। এবং এদেরকে অ্যাক্সেস করার জন্য আপনার একটা বিভিন্ন মানে একটা ডিফারেন্ট টাইপের অ্যাড্রেসিং মোড ইউজ করতে হয়। তো ওইটা আমরা যখন স্ট্রিং নিয়ে আলোচনা করব তখন দেখাবো, ঠিক আছে? আর এখানে দেখেন, এখানে আরেকটা এখানে কি বলছে যে মাই স্ট্রিং, মানে একটা নাম দিছে, এবং যেটা হচ্ছে আপনার 8 বিটের সাইজ, এবং আলটিমেটলি এই যে এখানে আপনি যেটা লিখছেন, এখানে যেহেতু আমার ইনভার্টেড কমার মধ্যে দেওয়া আছে, তার মানে এই যে এটা একটা ফুলটা আপনার কি হবে, এই ফুল একটা ক্যারেক্টার হিসেবে কাউন্ট হবে। এবং এই ক্যারেক্টারের যেহেতু আমার সাইজটা হচ্ছে 8 বিটের, তার মানে সে কি করবে, সে এর ইকুইভ্যালেন্ট আপনার 8 বিটের যে আস্কি কোড আছে, 8 বিটের আস্কি কোড আছে, ইকুইভ্যালেন্ট 8 বিটের যে আস্কি কোড, সে আস্কি কোডটা আপনার স্টোর করে রাখবে মাই স্ট্রিং এ। কথা বুঝা গেছে? যেহেতু আমি এটাকে ইনভার্টেড কমার মধ্যে স্টোর করে রাখতেছি, বা ইনভার্টেড কমার মধ্যে এনক্লোজ করে দিচ্ছি। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? এখন দেখেন, আমরা একটু আগেই দেখলাম আপনার ভেরিয়েবল কিভাবে ডিফাইন করতে হয়।
তো ভেরিয়েবল ডিফাইন করার নিয়ম কি? প্রথমে আপনার নাম দিতে হবে, এরপরে সাইজ দিতে হবে, এবং এর মধ্যে আপনি যে ভ্যালুটা রাখতে চান সেই ভ্যালুটা লিখে দিতে হবে। এখন আমরা চলে আসতেছি কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট কি? এখন আপনি আমাকে বলেন তো কনস্ট্যান্ট মানে কনস্ট্যান্ট কোনগুলা যেগুলোর ফিক্সড ভ্যালু আছে। সাপোজ ধরেন একটা আমি নাম্বার বলতেছি 5, এই 5 নাম্বার কি আমার কখনো চেঞ্জ হবে? এই যে নাম্বারটা 5, এই 5 নাম্বার কি কখনো সময়ের সাথে সাথে আমার এটা চেঞ্জ হবে? এখন আমি 5 বলতেছি বা কখনো এই 5-এর ভ্যালু আমার 6 হয়ে যাবে, এরকম কিছু হবে? না স্যার। 5 মানে 5, এর একটা নির্দিষ্ট ভ্যালু আছে যেটা আপনার কখনো চেঞ্জ হবে না। তো এই ধরনের যে সব ফিক্সড ভ্যালু আছে তাদেরকে বলা হয় কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট যখন আপনি ডিক্লেয়ার করবেন তখন নিয়ম হচ্ছে এরকম, নেম, যেখানে ভেরিয়েবলেও আমি ফার্স্টে নাম লিখতাম, কনস্ট্যান্টের ক্ষেত্রে আমার ফার্স্টে নেম দিতে হবে। ভেরিয়েবলের ক্ষেত্রে আমি এরপরে সাইজ বলতাম, বাট কনস্ট্যান্টের ক্ষেত্রে আমি সাইজ বলবো না। এখানে একটু ডিফারেন্ট আছে। এরপরে ই কিউ ইউ এই কথাটি লিখতে হবে। এইটা দেখে আপনার বুঝতে হবে যে আপনি যেটা ডিক্লেয়ার করছেন সেটা কি আপনার কনস্ট্যান্ট নাকি সেটা ভেরিয়েবল। ভেরিয়েবল হলে এখানে আপনার সাইজ থাকবে, আর যদি কনস্ট্যান্ট হয় এখানে আপনার ই কিউ ইউ এই কথাটা লেখা থাকবে। ইকিউ মানে কি? ইকিউ মানে হচ্ছে ইকুয়েট। এটার মানে হচ্ছে আরো সহজ কথা যদি বলি ইকুয়াল, এটা মানে বুঝে আপনার ইকুয়াল। তাহলে আপনি যখন একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করবেন ফার্স্টে আপনাকে নেম লিখতে হবে, এরপরে ই কি ইউ দিতে হবে, এর পরে আপনি ওর মধ্যে যে ভ্যালুটা স্টোর করে রাখতে চাচ্ছেন সেই ভ্যালুটা লিখে দিতে হবে। তা আমি যদি এখানে একটা এক্সাম্পল দেখি, আমি এখানে মাই কনস্ট্যান্ট নামে আমি একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করছি। কিভাবে বুঝলাম? ই কিউ শব্দটি দেখে, এবং যার মধ্যে আসলে 5 ভ্যালু স্টোর করা রয়েছে। এরপরে ধরেন আপনি কোডে কোনো জায়গায় এভাবে ডিক্লেয়ার করার পরে আপনি লিখছেন অ্যাড এ এক্স কমা মাই কনস্ট্যান্ট। এর মানে কি? এর মানে হচ্ছে এক্স এর সাথে আপনার যোগ হবে মাই কনস্ট্যান্ট। কিন্তু আপনি দেখছেন যে আমি মাই কনস্ট্যান্ট নামে একটা কনস্ট্যান্ট অলরেডি ডিক্লেয়ার করে দিছি, এবং সেটার ভ্যালু কত? 5। তার মানে আপনি প্রোগ্রামের যেসব যেসব জায়গায় এই নামটা লিখবেন, দ্যাট মিনস মাই কনস্ট্যান্ট লিখবেন, সেই সব জায়গায় সে কত ভ্যালু ধরে নিবে সেইটাকে তখন বুঝে নিবে 5। তার মানে আপনি যখন অ্যাড এক্স কমা এটা লিখছেন দ্যাট মিনস সে বুঝবে এক্স এর সাথে এই 5 যোগ হবে। কথা ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন কথাটা? কেউ কথা বলে না। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন, এখন আমি কি বলছি, এখানে আরেকটা এক্সাম্পল আছে দেখেন। এটা কি আমার ভেরিয়েবল না কনস্ট্যান্ট বলেন তো? এমএসজি ডিবি টাইপ ইউর নেম, এটা কি কনস্ট্যান্ট ডিক্লেয়ার করা হয়েছে নাকি হচ্ছে ভেরিয়েবল? ভেরিয়েবল স্যার। ভেরিয়েবল, কারণ এখানে সাইজ দেওয়া আছে, তাই না? জি স্যার। এখানে ই কিউ কথাটি নেই। যদি ই কিউ থাকতো তাহলে এটাকে কনস্ট্যান্ট বলতাম। থ্যাংক ইউ। তাহলে এটা হচ্ছে আপনার ভেরিয়েবল, তার মানে যার নাম হচ্ছে এমএসজি। এখন এখানে টাইপ ইউর নেম দিয়ে ইনভার্টেড কমার মধ্যে রাখছি, তার মানে সে কি করতেছে, এটা টাইপ ইউর নেম এই ক্যারেক্টারের যে ইকুইভ্যালেন্ট আপনার আস্কি কোড আছে কয় বিটের? 8 বিটের। 8 বিটের যে ইকুইভ্যালেন্ট 8 বিটের যে ইকুইভ্যালেন্ট আস্কি কোড আছে সেই আস্কি কোডটা সে এই এমএসজি নামক ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখছে। ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তারপর এখানে এইটা কি বলেন তো, ভেরিয়েবল না কনস্ট্যান্ট? স্যার এটা তো কনস্ট্যান্ট। এটা কনস্ট্যান্ট, কারণ এখানে ই কিউ কথাটি যুক্ত আছে। এটাও সেম, যেহেতু আমার ইনভার্টেড কমার মধ্যে রাখা আছে, তার মানে কি করবে, এটা হচ্ছে প্রম্পট মানে হচ্ছে একটা কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে টাইপ ইউর নেম এই ক্যারেক্টারের যে ইকুইভ্যালেন্ট আস্কি কোড সেটা। কথা বুঝতে পারছেন? হুম? জি স্যার। এটা একটু আপনি হচ্ছে ইয়া করবেন, ইমুলেটরে রান করে দেখাবেন, রান করে দেখবেন কি হয়।
বাসার টাস্ক ইমুলেটরে আপনি এই লাইনটা রান করে দেখবেন কি হয়, ঠিক আছে? ইমুলেটরে আপনি ওই ইমুলেটরে যে এটা রান করে দেখবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এখানে দেখেন আমরা অলরেডি জানি যে মুভ হচ্ছে একটা ডাবল অপারেন্ডের ইনস্ট্রাকশন। তো ডাবল অপারেন্ড ইনস্ট্রাকশন কোনগুলো, আমি বেশ কয়েকটা এক্সাম্পল দিয়েছিলাম। তার মধ্যে একটা রয়েছে মুভ, তার মধ্যে রয়েছে যোগের জন্য অ্যাড ইনস্ট্রাকশন, বিয়োগের জন্য আপনার সাব ইনস্ট্রাকশন, এগুলো আছে। তারপরে এক্সচেঞ্জ, XCHG, এটার মানে হচ্ছে এক্সচেঞ্জ। তো এখন এগুলো কিন্তু ডাবল অপারেন্ডের ইনস্ট্রাকশন, তার মানে এখানে দুইটা অপারেন্ড লিখতে হয়। প্রথম যে অপারেন্টটা থাকে সেটা হচ্ছে ডেস্টিনেশন, তারপরে কমা দিতে হয়। তারপর সেকেন্ড যে অপারেন্টটা লিখতে হয় সেটা কি, সোর্স। প্রথম যে অপারেন্টটা সেটা হচ্ছে আমার ডেস্টিনেশন, সেকেন্ড যে অপারেন্টটা সেটা হচ্ছে আমার সোর্স। তাহলে দেখেন, তো আমি এখানে একটা টেবিলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যে কোন অপারেন্টটা কি হইতে পারে। যেমন ডেস্টিনেশন অপারেন্টের মধ্যে রয়েছে জেনারেল রেজিস্টার হইতে পারে। তো জেনারেল রেজিস্টার কোনগুলো, AX, BX, CX, DX, এগুলো হচ্ছে আপনার জেনারেল পারপাস রেজিস্টার। সেগমেন্ট রেজিস্টার কোনগুলো, সেগমেন্ট রেজিস্টার হচ্ছে যখন আমি নেক্সট স্লাইডে পড়াবো তখন আরো ভালোভাবে ক্লিয়ার হবে, তারপরে বলে দিচ্ছি। সেগমেন্ট রেজিস্টার হচ্ছে আপনার CS, DS, ES এবং SS, এগুলো হচ্ছে সেগমেন্ট রেজিস্টার। আর মেমোরি লোকেশন কিভাবে বোঝায়, ধরেন আপনি একটা ইনস্ট্রাকশন লিখছেন মুভ AX, 1 2 3 4 H, এইটা যদি আপনি এভাবে লিখেন তার মানে কি AX এর মধ্যে আপনার 1 2 3 4 এই হেক্সাডেসিমাল নাম্বার স্টোর হয়ে যাবে না? হুম, জি স্যার। আপনি যদি এখন এটাকে যদি একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখেন এই নাম্বারটা, তাইলে কি বুঝাবে জানেন? থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখলে এইটাকে সে মেমোরি লোকেশন হিসাবে বুঝবে। থার্ড ব্র্যাকেটের মধ্যে যা লিখবেন সেটাকে মেমোরি লোকেশন বা অ্যাড্রেস হিসাবে সে চিন্তা করবে, মেমোরি লোকেশন বা অ্যাড্রেস হিসাবে চিন্তা করবে। তাহলে সেখানে অ্যাকচুয়ালি তাহলে এই ধরনের ইনস্ট্রাকশন দেওয়ার ফলে আমার এক্স এর মধ্যে, তার মানে আমার এক্স এর মধ্যে কত ভ্যালু স্টোর হবে, এক্স এর মধ্যে সে কি করবে জানেন, আপনার 1 2 4 H, সে দেখবে যে এইটার এই মেমোরি অ্যাড্রেসটা কোন জায়গায় আছে, তখন সে ওই মেমোরি অ্যাড্রেসে যাবে। ধরেন একটা মেমোরি আছে, সেই মেমোরি অ্যাড্রেসটা হচ্ছে 1 2 3 4 হেক্সাডেসিমাল। তখন সে এই যেহেতু এই মেমোরির অ্যাড্রেসটা আমার এইটা, তাহলে সে এই মেমোরি দেখবে এবং এই মেমোরির মধ্যে কত নাম্বার স্টোর আছে সেই নাম্বারটাই সে এক্স এর মধ্যে স্টোর করে রাখবে। এই মেমোরির মধ্যে যে নাম্বারটা আছে সে নাম্বারটা স্টোর করে রাখবে। কথা বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, আর কনস্ট্যান্ট মানে তো আপনারা জানেনই, একটু আগে পড়াইলাম। তাহলে এখন খেয়াল করেন, তাহলে এখানে আমি কি বুঝাচ্ছি, এখানে যদি আপনি খেয়াল করেন যে দুইটা অপারেন্ড, কি বললাম যে দুইটা অপারেন্ড আপনার একই সময় দুইটাই কি হতে পারবে না, মেমোরি লোকেশন হইতে পারবে না। এটা কিভাবে বুঝবেন, এই যে টেবিলের মধ্যে দেখেন লেখা আছে মেমোরি লোকেশন, এইটা যদি চিন্তা করেন এইটার মানে হচ্ছে ডেস্টিনেশন অপারেন্ড মেমোরি লোকেশন হইতে পারবে না, আবার সোর্সের যে অপারেন্ড সেটাও কি হইতে পারবে না, মেমোরি লোকেশন হইতে পারবে না। একটা এক্সাম্পল যদি দিই, তার মানে মুভ এক্স, BX, কথা বুঝতে পারছেন? এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেহেতু দুইটাই লিখছি তার মানে কি দুইটাই আমার অ্যাড্রেস বুঝাচ্ছে। আর দুইটা অপারেন্ডে কি হইতে পারে না, মেমোরি লোকেশন হইতে পারে না, যার ফলে এইটা কি হবে, ইনকারেক্ট বা ইললিগাল ইনস্ট্রাকশন। ঠিক তেমনি ভাবে আপনি যদি এটা খেয়াল করেন দুইটাই সেগমেন্ট রেজিস্টার হইতে পারবে না, তার মানে হচ্ছে কি মুভ CS, DS, দুইটাই আমার সেগমেন্ট রেজিস্টার, তার মানে দুইটাই আমার এটা এই এই ধরনের ইনস্ট্রাকশন আমার ইললিগাল। কারণ এই যে এখানে দেখেন বলা আছে দুইটাই আমার সেগমেন্ট রেজিস্টার হইতে পারবে না। আবার কি হইতে পারবে না, দুইটাই কনস্ট্যান্ট হইতে পারবে না। মুভ 5, 6, এটা তো আমার কনস্ট্যান্ট, যেখানে দেওয়া আছে দুইটাই কনস্ট্যান্ট হইতে পারবে না। আবার কি বলছে, কনস্ট্যান্ট কখনো ডেস্টিনেশন হিসাবে ইউজ করা যাবে না, তার মানে আপনার কনস্ট্যান্ট কখনোই প্রথম অপারেন্ডে বসবে না। এখানে বাদ বাকি যেটাই লেখেন না কেন, প্রথমে যদি আপনি কনস্ট্যান্ট লিখেন তাহলে সেটা কি হবে, ইললিগাল ইনস্ট্রাকশন হবে। তাহলে এইটুকু আমি কভার করে ফেললাম এখানে এইটুকু। আর এটা কি বলছে যে আপনার ডেস্টিনেশন হিসাবে সেগমেন্ট হওয়া যাবে না এবং সোর্সের অপারেন্ড হিসেবে কনস্ট্যান্ট হওয়া যাবে না। কথা কি বলছে, ডেস্টিনেশন হিসাবে আপনি কখনো যদি এখানে কি হিসাবে ইউজ করতে পারবেন না, ডেস্টিনেশন হিসাবে সেগমেন্ট রেজিস্টার,
ডেস্টিনেশন হিসাবে সেগমেন্ট রেজিস্টার আপনি তখনই ইউজ করতে পারবেন না যদি আপনি সেক্ষেত্রে সোর্স হিসাবে একটা কনস্ট্যান্ট নাম্বার লিখেন। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটাকে আমি পুরোটা ব্যাখ্যা করলাম। আপনি যদি এই মুভের জন্য বুঝে থাকেন, বাদ বাকি যেগুলো ডাবল অপারেন্ডের ইনস্ট্রাকশন আছে সবগুলোর জন্য প্রায় একই নিয়ম। ঠিক আছে, তো এইখানে আপাতত ফ্ল্যাগ নিয়ে যে কথাবার্তা বলা আছে এটা আপনি আপাতত পড়েন না। ফ্ল্যাগ আমি আপনাদেরকে এখনো পড়াই নেই। নেক্সট স্লাইডে যখন যাব, মানে পরবর্তী যে 2 নাম্বার আমাদের স্লাইড যেটা থাকবে, সেই পরবর্তী স্লাইডে আমি ফ্ল্যাগ নিয়ে কথাবার্তা বলবো। যখন ফ্ল্যাগ নিয়ে কথাবার্তা বলবো তখন আপনি এই স্লাইডে সেখানে ফ্ল্যাগ নিয়ে কি কথাবার্তা বলছে তখন এটা দেখেন, তখন আপনি নিজেরাও বুঝতে পারবেন। ঠিক আছে, নেক্সটে চলে যাচ্ছি। এক্সচেঞ্জ, এটাও একটা ডাবল অপারেন্ডের ইনস্ট্রাকশন যেখানে ডেস্টিনেশন এবং সোর্স আছে, এবং এটার জন্য নিয়ম কানুন যেটা বললাম যে আপনি যদি মুভের জন্য নিয়ম কানুনটা মনে রাখেন, এক্সচেঞ্জের জন্য প্রায় একই নিয়ম কানুন। দেখেন এখানে দুইটা অপারেন্ড কখনোই মেমোরি লোকেশন হইতে পারবে না, যেটা আমার মুভ অপারেশনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য ছিল। এখন এক্সচেঞ্জ অপারেশন যেটা, সেটা আসলে কিভাবে কাজ করে? সাপোজ আপনি লিখছেন এক্সচেঞ্জ ax, bx, এর মানে আসলে কি? ধরেন আপনার আগে এই লাইনটা ছিল x, 3 bx, 4, এই দুইটা লাইন আসার পরে এর মানে কি ax এর মধ্যে 3 ডেসিমাল নাম্বারটা স্টোর হয়ে আছে, bx এর মধ্যে 4 ডেসিমাল নাম্বারটা স্টোর হয়ে আছে। এরপরে বললাম এক্সচেঞ্জ ax, bx, এর মানে আসলে কি? এর মানে হচ্ছে ax এর ভ্যালু যেটা ছিল সেটা চলে যাবে bx এ, আর bx এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটা চলে যাবে x এ। তার মানে কি x এর মধ্যে আগে ভ্যালু ছিল কত? 3। এই 3 নাম্বার যেটা সেটা x এ ছিল, এটা 3টা চলে যাবে bx এ। আর আগে bx এর ভ্যালু কত ছিল? 4। এই 4 চলে যাবে আমার x এ। তার মানে এই এক্সচেঞ্জ x, bx টা ইউজ করার ফলে আপনার এই bx এর ভ্যালুটা চলে যাবে ax এ, 3 মুছে হয়ে যাবে 4, আর bx এর ভ্যালু যেটা ওটা মুছে হয়ে যাবে x এর ভ্যালু দ্বারা, যেটা 3। কথা বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে কথাটা? জি স্যার। আচ্ছা, অ্যাড এর ক্ষেত্রেও সেম নিয়ম, দুইটাই কখনো মেমোরি লোকেশন হওয়া যাবে না। অ্যাড কি করে? যোগ করে। এরপরে চলে আসতেছি ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। এই ব্যাপারটা যদি একটু খেয়াল করে দেখেন, এখানে কি এটা কিন্তু আমার সিঙ্গেল অপারেন্ডের ইনস্ট্রাকশন। ঠিক আছে, কি বলা হয়েছে দেখেন, এই যে সিঙ্গেল অপারেন্ড ইনস্ট্রাকশন, এই ক্ষেত্রে আপনার দুইটা অপারেন্ড থাকবে না। তার মানে আমার সিঙ্গেল অপারেন্ড ইনস্ট্রাকশন কি কি আছে? ইনক্রিমেন্ট আছে, ডিক্রিমেন্ট আছে, নেগেটিভ। এটা ইনক্রিমেন্ট মানে কি? ইনক্রিমেন্টের পরে আপনি যে অপারেন্ডটা লিখবেন সেটা অলওয়েজ হচ্ছে ডেস্টিনেশন, যেহেতু আমাদের এখানে একটা অপারেন্ডই থাকবে, তো এখানে কোনো সোর্সের অপারেন্ড থাকবে না। ডিক্রিমেন্টের ক্ষেত্রে একই কথা, ডেস্টিনেশন মানে যেটা লিখবেন সেটা ডেস্টিনেশনই আর কি। ইনক্রিমেন্ট সে অলওয়েজ 1 বাড়ায়, ডিক্রিমেন্ট সে অলওয়েজ 1 কমায়, আর নেগেটিভ মানে হচ্ছে আপনার যে নাম্বারটা আছে সেই নাম্বারের সাইন চেঞ্জ করে দেয়। সাপোজ ধরেন আপনি ইনক্রিমেন্ট ax লিখছেন, এর মানে কি? এর মানে হচ্ছে ধরেন এর আগে x এর ভ্যালু ছিল 3, এরপরে যখন আপনি ইনক্রিমেন্ট x এই ইনস্ট্রাকশনটা ইউজ করছেন, এর মানে হচ্ছে x এর মধ্যে যে ভ্যালুটা ছিল আগে তার সাথে 1 যোগ করে নতুন যে যোগফলটা সেটা কোথায় থাকবে? x। তার মানে x এর মধ্যে আগে ভ্যালু ছিল 3, এরপরে এর সাথে 1 যোগ হয়ে যাবে 4, এবং এই 4টাই কোথায় স্টোর হয়ে যাবে? x এ। কথা বুঝতে পারছেন? প্রত্যেকটা ইনক্রিমেন্ট ইনস্ট্রাকশনে আপনার অলওয়েজ ডেস্টিনেশনের ভ্যালু 1 করে বাড়ে। যদি আপনি 5 যোগ করতে চান x এর সাথে, সেই ক্ষেত্রে আপনি যদি ইনক্রিমেন্ট ইনস্ট্রাকশন ইউজ করেন তাহলে সেটা কয়বার ইউজ করতে হবে? 5 বার। যেহেতু আমার প্রত্যেকটা ইনক্রিমেন্ট ইনস্ট্রাকশনে আপনার 1 করে বাড়ে, তো যদি আপনি x এর ভ্যালু 5 বার বাড়াইতে চান তাহলে সেইটার জন্য আপনাকে ইনক্রিমেন্ট ইনস্ট্রাকশন দিয়ে যদি আপনি বাড়াইতে চান তাহলে আপনাকে 5 বার ইনক্রিমেন্ট লিখতে হবে। বাট আপনি যদি একটা লাইনেই যদি আপনি x এর ভ্যালু 5 বাড়াইতে চান সেক্ষেত্রে কিভাবে করবেন? সেক্ষেত্রে অ্যাড ইনস্ট্রাকশন ইউজ করবেন। অ্যাড লিখে অ্যাড ইনস্ট্রাকশন ইউজ করবেন, তারপরে ax, 5 লিখেন। এর মানে হচ্ছে এই ax এর সাথে 5 যোগ হবে এবং যোগফলটা ডেস্টিনেশন মানে x এ গিয়ে স্টোর হয়ে যাবে।
কথা বোঝা গেছে? হুম? জি স্যার। আচ্ছা, তারপরে ডিক্রিমেন্ট কি? ডিক্রিমেন্ট যদি আপনি একই কথা, এক্স লিখেন, এর মানে হচ্ছে এক্স এর মধ্যে আগে যে ভ্যালুটা ছিল তার সাথে এক বিয়োগ করে বিয়োগ ফলটা এক্স এর মধ্যে জমা রাখবে, ঠিক আছে? জি স্যার। আর নেগেটিভ হচ্ছে কি? নেগেটিভ এ এক্স, এর মানে কি? এর মানে হচ্ছে যে এক্স এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটার সাইনটা সে চেঞ্জ করে দিবে। আর যদি এক্স এর মধ্যে দুই ভ্যালু থাকে তাহলে এই ইনস্ট্রাকশন হওয়ার পরে এক্স এর মধ্যে ভ্যালু হবে কত? -2। আর যদি আগে -2 থাকে তাহলে তারপরে এই ইনস্ট্রাকশন লিখেন, তাহলে এর ভ্যালু হয়ে যাবে +2। কথা বুঝতে পারছেন? জি স্যার, এখানে শুধুমাত্র স্যার যোগ আর বিয়োগই হবে স্যার, নাকি মানে অন্য সাইন কোনো চেঞ্জ সাইন? হবে, সাইন চেঞ্জ হবে, সাইন, নাম্বারের সাইনটা চেঞ্জ হবে। কথা বুঝতে পারছেন? জি স্যার। সাইন চেঞ্জ হওয়া মানে কি? আপনারা ডিজিটাল ইলেকট্রনিক্সে পড়ছেন, মানে টুস কমপ্লিমেন্ট করে, তাই না? টুস কমপ্লিমেন্ট করে। টুস কমপ্লিমেন্ট কিভাবে করে এটা একটু দেখে নিন। ডিজিটাল ইলেকট্রনিক্স এটা আপনাদেরকে পড়ানো হয়েছিল। জি আলটিমেটলি এখানে টুস কমপ্লিমেন্টই করে। আর আরেকটা কথা বলে রাখি, ডাবল অপারেন্ড ইনস্ট্রাকশন যখন পড়াইছিলাম, সাপোজ ধরেন এখানে আমি কি বলছিলাম, দুইটা অপারেন্ড থাকে। সাপোজ ধরেন অ্যাড এক্স কমা বিএক্স, যেহেতু এটা আমার একটা ডাবল অপারেন্ড ইনস্ট্রাকশন। এই এক্স কয় বিটের? 16 বিট। বিএক্স কয় বিটের? 16 বিট। 16 বিট। এখন দুইটা অপারেন্ড যেটা, সেটার সাইজ কি ম্যাচ করছে? একই রকম হয়েছে? অবশ্যই যখন আপনি ডাবল অপারেন্ড ইনস্ট্রাকশন লিখবেন তখন যে দুইটা অপারেন্ড লিখবেন সেই দুইটা অপারেন্ডের সাইজ এক হইতে হবে। সাপোজ আপনি যদি এখানে এটা লিখতেন, এই এল এর সাইজ কত? 8 বিট। আর বিএক্স এর সাইজ কত? 16 বিট। 16 বিট। তাইলে 8 বিট আর 16 দুইটার সাইজ কি ম্যাচ করছে? ম্যাচ করে নাই। না। তাইলে এইটা ইলিগাল ইনস্ট্রাকশন হইতো। বাট এখানে যদি আপনি বিএক্স এর বদলে এখানে বিএইচ লিখতেন তখন এটা ভ্যালু, এটা এটা কয় বিটের হইতো? 8 বিট। 8 বিট 8 বিট সমান, তখন আবার এটা কি হইতো? লিগাল ইনস্ট্রাকশন। বুঝতে পারছেন কথা? জি স্যার। মানে দুইটা অপারেন্ডের সাইজ ম্যাচ করতে হবে, একরকম হইতে হবে। আচ্ছা, আচ্ছা, এরপরে এরপরে আসলে আমাদের আরেকটা এরপরে এই স্লাইডটা আছে, এটা আপনি নিজেরাও, আমি যত পড়াইছি সব, এই যে এক্স এর মধ্যে কমা দিলে কিরকম, এগুলো আপনি সব পড়াইছি। তো এই স্লাইডে আর যাচ্ছি না। এইখানে লাস্ট একটা, এই স্লাইডের লাস্ট যে টপিকটা সেটা কি বলছে? ও আর জি। ও আর জি মানে কি? ও আর জি মানে হচ্ছে আপনার অরিজিন। ও আর জি মানে হচ্ছে কি? অরিজিন। তো আপনি ধরেন এখানে লেখা আছে কি ও আর জি 100H, এর মানে কি? এর মানে হচ্ছে, আমি যা সহজ কথা একটা বলে দেই, যে এইটা বলছে কি দেখেন, ডিসপ্লেসমেন্ট, মানে একটা ডিসপ্লেসমেন্ট করে কোথা থেকে? ফ্রম দা স্টার্ট, একটা সেগমেন্ট থেকে, সেগমেন্টের স্টার্টিং যে অ্যাড্রেস সেখান থেকে আমার ডিসপ্লেটা বোঝায়। এর মানে হচ্ছে আপনি ধরেন অ্যারে, এরপরে এই লাইনের পরে আপনি একটা অ্যারে ডিফাইন করে দিচ্ছেন। অ্যারে জাস্ট বোঝানোর জন্য বলতেছি, এত বিস্তারিত এখন না বুঝলেও চলবে। তো সেগমেন্ট মানে অলওয়েজ একটা বক্স কল্পনা করবেন। এই ফুল যে বক্সটা সেটাকে আমি কি বললাম? সেগমেন্ট। এবং এই বক্সের আন্ডারে ধরেন অনেকগুলো ড্রয়ার আছে বা এরকম অনেকগুলো স্লট আছে, ঠিক আছে? তো আপনি যদি একটা, মানে বক্সের আন্ডারে যদি ড্রয়ার থাকে, বাসা বাড়িতে অনেক সময় বলে না যে এটাকে ধরেন 1 নাম্বার ড্রয়ার, হ্যাঁ, এটাকে ধরেন 2 নাম্বার ড্রয়ার, তুমি হচ্ছে গিয়া 2 নাম্বার ড্রয়ারে হচ্ছে তোমার কাপড় চোপড় গুলো রাখো, এরকম আমরা বলি না? জি স্যার। তার মানে কি প্রত্যেকটা ড্রয়ারের এক একটা অ্যাড্রেস আছে না? জি স্যার। আচ্ছা, আমরা সেগমেন্ট বলতে বলতেছি এই পুরো একটা বক্স। আর এখন দেখেন, এই ঠিক তেমনি যে ড্রয়ার গুলো থাকে, প্রত্যেকটা ড্রয়ারের একটা অ্যাড্রেস আছে। সাপোজ ধরেন এটার অ্যাড্রেস হচ্ছে 000, এগুলো প্রত্যেকটা ড্রয়ারের অ্যাড্রেস হয় 16 বিটের। তো এরকম আপনার ধরেন এরকম অ্যাড্রেস, এরপরে আপনি যত বাড়তে থাকে তার এরপর এরপর এইটা হচ্ছে আসলে ধরেন। তাহলে কি বোঝাচ্ছে? এরপরে যদি আপনি এটা লেখার পরে এরপরে আপনি অ্যারে ডিফাইন করে দেন, তার মানে ওই অ্যারের যে প্রথম নাম্বারটা সে কি করবে? ওই বক্সের আন্ডারে সে এই যে স্লটের অ্যাড্রেসটা এত, সেই অ্যাড্রেস থেকে সে এখানে ভ্যালু গুলোকে স্টোর করে রাখবে, এরপরে নিচের গুলোতে রাখবে। কথা বোঝা গেছে? নর্মালি যদি এটা না লিখতেন তাহলে সে ধরেন আপনার শুরু থেকে শুরু করতো। বাট এখন যেটা করছেন, যেহেতু আপনি এই লাইনটা লিখে দিচ্ছেন এবং এরপর একটা নির্দিষ্ট অ্যাড্রেস লিখে দিচ্ছেন, তাহলে সে শুরু থেকে শুরু না করে, এখান থেকে না করে, সে চিন্তা করবে কোন জায়গার আমার কোন স্লটের অ্যাড্রেসটা এত,
সে ওই স্লটের আন্ডার থেকে ভ্যালুগুলো স্টোর করে রাখা শুরু করবে। কথা বোঝা গেছে? জি স্যার। এই জন্য বলছে এটা হচ্ছে একটা ডিসপ্লেসমেন্ট, মানে কতটুকু ডিসপ্লেসমেন্ট হবে শুরু থেকে, এই শুরু থেকে কতটুকু ডিসপ্লেসমেন্ট হবে একটা সেগমেন্টের আন্ডারে, মানে একটা বক্সের আন্ডারে। ঠিক আছে, কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, কারো কোনো জিজ্ঞাসা আছে? স্যার আমাদের এখান থেকে স্যার প্রশ্নটা কিরকম ভাবে আসবে? প্রশ্ন তো আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এখানে ধরেন পড়াশোনা বুঝে থাকলে তো প্রশ্ন দেখেন, এটা তো নিজেরাই বুঝতে পারবেন। যেমন আমি আপনাদেরকে কোশ্চেন করতে পারি যে ঠিক আছে, আপনাকে বললাম যে ঠিক আছে HLL এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা হচ্ছে কি করেন, একটা পার্থক্য লিখেন। তারপরে বললাম যে আহ, একটা স্টেটমেন্ট লিখতে গেলে সেই স্টেটমেন্টের নিয়ম কানুনটা কি, এই যে নিয়ম কানুন এইটা, তারপরে একটা এক্সাম্পল দিতে পারেন। তারপরে হচ্ছে নামের তো নিয়ম কানুন এখানে দেওয়াই আছে, আমি আপনাদেরকে বলতে পারি এখানে অনেকগুলো নাম দিতে পারি। দেন আপনাকে বললাম যে কোনটা ইলিগাল নেম সেটা বের করেন এবং ইলিগাল কেন হয়েছে সেটা নাম, সেটা বলেন, কারণটা দর্শান। এরকম একটা কোশ্চেন হইতে পারে। তারপরে বললাম যে আপনি কিছু ডাবল অপারেন্ড ইনস্ট্রাকশনের এক্সাম্পল দেন, কিছু সিঙ্গেল অপারেন্ড ইনস্ট্রাকশনের এক্সাম্পল দেন, আর একটা 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 এক্সাম্পল দেন যেখানে কোনো অপারেন্ট লাগে না, যেমন এনওপি, এখানে কোনো অপারেন্ট লাগে না। তারপরে বললাম যে আহ এখানে অনেকগুলো নাম্বার দিলাম, এই নাম্বারগুলোর মধ্যে কোনটা ইলিগাল এবং কোনটা লিগাল সেটা ডিফাইন করেন, এবং যেটা ইলিগাল সেটা কারণটা কি সেটা ব্যাখ্যা করেন। তারপর হচ্ছে গিয়ে আপনি একটা ভেরিয়েবল কিভাবে ডিফাইন করবেন সেটা নিয়ম কানুন বলেন, একটা কনস্ট্যান্টটা কিভাবে ডিফাইন করতে পারেন সেইটা। এবং বললাম যে আপনি একটা এই নামের একটা ভেরিয়েবল ডিফাইন করে দেখান, বা এই নামের হচ্ছে একটা কনস্ট্যান্ট ডিফাইন করে দেখান। ঠিক আছে, তারপর আপনাকে এরকম কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিলাম। এরপরে বললাম যে এইটা ইনস্ট্রাকশনের মধ্যে কোনটা লিগ্যাল এবং কোনটা ইলিগাল আইডেন্টিফাই করেন। সেক্ষেত্রে আপনার এই যে নিয়মগুলো একটু জানার থাকা লাগবে, এরকমই আর কি। কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে রেকর্ডিংটা স্টপ করে দিলাম।